নেশাময় আসক্তি লেখিকা বন্যা শিকদার পর্ব ১। মেজো আম্মু, তোমার ছোট্ট মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেবে? ও বড় হলে আমি ওকেই বিয়ে করতে চাই। সদ্য জন্ম নেওয়া শিশুটিকে কোলে নিয়ে কথাটা বলল অয়ন। তার কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ। কারো মুখে কথা নেই। তার বয়স মাত্র ১২ বছর। এত অল্প বয়সেই তার বিয়ের ভাবনা শুনে আশেপাশে সবাই চমকে ওঠে। কথাটা কানে যেতেই পাশ থেকে কান্না জড়ানো গলায় আদিল বলে উঠল, আম্মু, আমি আমার বনুকে এই বদের হাড্ডির সাথে বিয়ে দেব না। ও শুধু আমাকে মাইর দেয়। অয়ন আর আদিল দুজন চাচাতো ভাই। আল্লাহর রহমতে তারা দুজন একই বছর, একই দিনে, প্রায় একই সময়ে জন্ম। মাত্র কয়েক মিনিটের এদিক ওদিক, দুই ভাইয়ের মধ্যে অদ্ভুত মিল। তারা যতই ঝগড়া করুক, একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আদিলের কথা শুনে অয়ন ভ্রুকুচকে তাকালো। ঠিক তখনই শিশুটিকে নিজের মায়ের কোলে দিয়ে আদিলের পিঠে ঠাস ঠাস করে কিল বসালো। আর তাতেই যেন শুরু হয়ে গেল দুই ভাইয়ের বিশ্বযুদ্ধ। কি বললি তুই? বাবুই পাখিকে আমার সঙ্গে বিয়ে দিবি না? তুই জানিস আমি কে? আদিল আরো জোরে কেঁদে উঠল। আম্মু, অয়ন আমার বনুকে বাবুই পাখি বলছে কেন? বনু তো আমার, ওর না। ওর না? এই কথাটা কানে যেতেই অয়ন আবার ঝগড়ায় জড়িয়ে পড়ল। পরিস্থিতি সামাল দিতে এবার শান্তা শেখ গর্জে উঠলেন, থামো দুজন, কি শুরু করেছো? হ্যাঁ। অয়ন মুখ বাঁকিয়ে বলল, তুমি আমার আম্মু হয়েও আমাকেই বকছো। আজ থেকে তুমি আমার আম্মু নাও, তুমি আমার খালা। অয়নের এই কথা শুনে উপস্থিত সবাই হেসে উঠল। তারপর শান্তা শেখ একটু ঝুঁকে ফিসফিস করে বললেন, শোনো বাবা, তুমি যদি আদিলের বোনকে বিয়ে করতে চাও তাহলে তার সঙ্গে ঝগড়া করা যাবে না। মনে রেখো, যাকে বিয়ে করতে চাও তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করলে সে বিয়ে আর হয় না। কথাটা শান্তা শেখ মজার ছলে বললেও অয়ন সিরিয়াস নিয়ে নেয়। সে তৎক্ষণাৎ আদিলকে বুকে জড়িয়ে হাসতে হাসতে বলে ওঠে, এমন কথা বলতে নেই আম্মু। যাও তাড়াতাড়ি ছেলের বউকে ঘরে তোলার জন্য তৈরি হও। শালাবাবু, আর কেঁদো না। আমি তোমার সাথে আর ঝগড়া করব না। আমার 10টা না 5টা না, একটা মাত্র শালাবাবু বলে কথা। শাশুড়ি আম্মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় চলো। বউ ছাড়া ভালো লাগছে না। হঠাৎ কারো গম্ভীর কণ্ঠ ভেসে আসে, আমার একমাত্র মেয়েকে কোনো উজবুকের হাতে তুলে দেব না আমি। তার এতই যদি বিয়ে করার শখ থাকে তাহলে অন্য মেয়েকে বিয়ে করে নেক। অয়নও কম নয়, সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে আওড়ায়। আপনার অনুমতি নেওয়ার জন্য আমি বসে নেই শ্বশুর আব্বা। বউটার 18 বছর পূর্ণ হোক, তারপর বুঝতে পারবেন আপনার মেয়ে কার হয়। কথাটা বলে অয়ন বড় বড় পা ফেলে কেবিন থেকে বেরিয়ে যায়। তার পিছু পিছু আদিল। ভাই, রাগ করিস না প্লিজ। আমার বোনকে তোর সাথে বিয়ে দেব। তবু দাঁড়া এখন। অতীতের স্মৃতিগুলো একের পর এক চোখের সামনে ভেসে উঠতেই আনমনে হেসে ওঠে অয়ন। জানালার কাছের বাইরে তাকিয়ে থাকা মানুষটা বুঝতেই পারে না আজ থেকে ঠিক 6 বছর আগে যে দেশ ছেড়ে চলে গিয়েছিল, আজ সেই দেশে আবার ফিরছে সে। নিজের মাতৃভূমিতে পা রাখতে চলেছে দীর্ঘ 6 বছর পর, সেটাও আবার বাসার কাউকে কিছু না জানিয়েই। এই চলে যাওয়ার পেছনে যে নামটা সবচেয়ে গভীরভাবে জড়িয়ে আছে, সে নামটা আহি। আহি তার চাচাতো বোন এবং তার জীবনের একমাত্র ভালোবাসা। 6 বছর আগে একটা মুহূর্তে দুর্বলতা সবকিছু ওলটপালট করে দিয়েছিল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে আহি ঠোঁটে হালকা একটা চুমু দিয়েছিল, আর তাতেই অয়নের জীবনের মোড় ঘুরে যায়। তার বাবার চাচা মিলে তাকে পাঠিয়ে দেয় ইউএসএ। তবে অয়ন একা যায়নি, তার সঙ্গে ছিল আদিল, তার একমাত্র শালা, আবার তার জীবনের সবচেয়ে কাছের বন্ধু। আদিল ছাড়া অয়নের একটা মুহূর্ত চলে না। বিদেশের মাটিতে সেই 6টা বছর একে অপরের সঙ্গেই কেটেছে, ঝগড়া, হাসি, আড্ডা আর নির্ভরতায়। অয়ন স্মৃতির ঘরে এতটাই ডুবেছিল যে হঠাৎ বাস্তবে ফিরে গালে জোরালো একটা থাপ্পড়ে সব বুঝে ওঠার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে, শাওয়ার নাতি, তোর জ্বালাই কি স্বপ্নেও বইটার সঙ্গে একটু রোমান্স করতে পারবো না? চুপ কর বেয়াদব, সারাদিন রাত শুধু বউ বউ বউ। তোর লাইফে বউ ছাড়া আর কেউ নেই নাকি? অয়ন বাঁকা হেসে চোখ সরু করে বলে, না, কেউ নেই। আমার লাইফে বউই সব। তোর মতো রসকসহীন মানুষ কি বুঝবে বউ আসলে কি জিনিস? ভাবছি বাসায় গিয়ে সর্বপ্রথম বউটাকে জড়িয়ে ধরে একটা শক্তপোক্ত চুমু খাবো। তোর বাপে তো এক চুমুতে আমাকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। এবার তো পার্মানেন্ট চলে এসেছি। দেখি এবার তোর বাপ কি করে। বেশি বাড়াবাড়ি করলে ডিরেক্ট তুলে নিয়ে বিয়ে করে ফেলবো। দাঁত খিচিয়ে আদিল বলে ওঠে, এই বালটাই তো পারিস। তোর ভেতরে এত এনার্জি কই থেকে আসে কে জানে। এই এনার্জি তোর বোনের শরীরে ডোনেট করব, যাতে সে। অয়ন কথা শেষ করতে না করতে আদিল বলল,
রাকিব তোর কাছে কস্টিপ থাকলে দে, এই বালডার মুখ আটকে দেই। শর্ট সকিনার আব্বা, তোর কম দামি কস্টিপে আমার মুখ বন্ধ হবে না। এই মুখ শুধু তোর বোনটাই বন্ধ করতে পারবে নিজের ভালোবাসা দিয়ে। অয়ন চোখ টিপে কথাগুলো বলল। তা দেখে রাকিব হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে, কিন্তু আদিল গম্ভীর হয়ে বসে আছে। ঠিক তখনই শেখ মঞ্জিলের সামনে এসে থামে গাড়িটা। রাকিব ব্রেক কষার আগেই অয়ন দরজার হাতল চেপে ধরে। গাড়ি পুরোপুরি থামার অপেক্ষাও করে না সে, এক লাফে নেমে পড়ে। বুকের ভিতর জমে থাকা 6 বছরের অস্থিরতা তাকে আর স্থির থাকতে দেয় না। এক দৌড়ে সদর দরজার দিকে ছুটে চলে। পেছন থেকে আদিলও নেমে পড়ে। সে অয়নের গতি দেখে হালকা শ্বাস ছাড়ে। অয়ন এই সময় কি করতে পারে সেটা তার অজানা নয়। আহি সোফায় পা মুড়ে আরাম করে বসে আছে। টিভিতে কার্টুন চলছে। চোখ দুটো পর্দায় আটকে আছে। হাতে তার চমচম। এই চমচম তার ভীষণ প্রিয়। শেখ মঞ্জিলে এই মেয়েটার জন্য মিষ্টির কখনো অভাব হয় না। বাহারি সন্দেশ, রসগোল্লা, চমচম সবই থাকে। আর অদ্ভুত নিয়মে আহি ছাড়া কেউ সেগুলোয় হাত দেয় না। চমচমে এক কামড় দিতেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে তার। ঠিক সেই মুহূর্তে সদর দরজা প্রচণ্ড বেগে খুলে যায়। হঠাৎ শব্দে আহি চমকে ওঠে। কার্টুনের দিকে তাকানো চোখ দুটো ধীরে ধীরে দরজার দিকে ঘুরে যায়। মুহূর্তেই তার দৃষ্টি আটকে যায় একজনের ওপর। বিশ্বাস হয় না। হাতের চমচমটা আলগা হয়ে যায়। বুকের ভেতর অজানা একটা কাঁপুনি শুরু হয়। রুমমেট সবাই নিঃশব্দে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত ছেলেটার দিকে। অয়নার কিছু বোঝে না। এক মুহূর্তে সে আহির কাছে পৌঁছে যায়। কোনো কথা নয়, কোনো ভূমিকা নয়, সোজা তাকে কোলে তুলে নেয়। আহি চমকে উঠে দুহাত অজান্তেই অয়নের কাঁধে জড়িয়ে ধরে। অয়ন তাকে ঘুরিয়ে নেয় একবার দুবার। অয়ন ধীরে ধীরে আহিকে কোল থেকে নামিয়ে দেয়। তারপর তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আনমনে বলে ওঠে, ও মাই গড, শি ইজ মাই অরিয়েন্টাল ম্যাকপাই রবিন। মুহূর্তেই তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আজ 6 বছরে জমে থাকা ভালোবাসার বিস্ফোরণ হচ্ছে। অয়ন যেন সমস্ত অপেক্ষা, সমস্ত না বলা কথা, সমস্ত রাতের দীর্ঘশ্বাস এক নিমিষে আহির ঠোঁটে ঢেলে দেয়। রুমের সবাই হতবিহ্বল। কেউ কিছু বলে না। সবাই শুধু একজন আরেকজনের দিকে তাকায়। আর আহি সে ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। বেশ কিছু সময় কেটে যায়। আহি দম বন্ধ হয়ে আসছে। বুকের ভেতর বাতাস আটকে গিয়ে মাথা ঝিমঝিম করছে। সে প্রাণপণে নিজেকে অয়নের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু শক্তির লড়াইয়ে সে কোথাও পেরে উঠছে না। অয়নের গ্রিপটা যেন লোহার মতো নির্দয়, নির্লিপ্ত। উপায় না দেখে শেষ অস্ত্রটাই ব্যবহার করে আহি। এক মুহূর্তে দ্বিধা, তারপর সমস্ত শক্তি জমা করে অয়নের মেইন পয়েন্ট বরাবর সজোরে ঘুষি বসিয়ে দেয়। পরিণাম সঙ্গে সঙ্গে অয়ন হঠাৎ ছিটকে সরে যায়। মুখ বিকৃত হয়ে আসে ব্যথায়। দুই হাঁটু ভেঙে সে মেঝেতে বসে পড়ে। শ্বাস নিতে কষ্ট হয়। সে দাঁত কামড়ে ব্যথা চেপে রাখে। ঠিক তখনই মহিবুল শেখ রক্তিম দৃষ্টি তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে আছে ক্রোধ আর বিপদের আগাম বার্তা দেয়। সেই চোখের দিকে তাকিয়ে অয়ন দাঁত খিচিয়ে বলে ওঠে, বালের শ্বশুর আব্বা কেমন মেয়ে পয়দা করেছেন যে নিজের হাতে নিজের গুরুত্বপূর্ণ সম্বল চাঙ্গে দিতে চাই। আল্লাহ গো, কি ব্যথা! এই চিকনা মেয়ের শরীরে এত শক্তি কেমনে কি? আহি দৌড়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে। আব্বা যান, এইটা যে সেই জাউরা না যে আমাকে চুমু দিয়েছিল অনেক বছর আগে? সিসি ওয়াকথু, এই জাউরা আবারও আমাকে চুমু দিল। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আকাশ যেন অয়নের মাথার উপর ভেঙে পড়ে। চোখ বড় করে আদিলের দিকে তাকিয়ে সে গর্জে ওঠে, দেখছিস শালা, তোর বোনের জন্য 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে চলে আসলাম, আর এই বজ্জাত মাতারি বলছে আমি নাকি জাউরা। কাছে আয় শালির মাইয়া, আরও 2টা চুম্মা দেই। আহি আরও গুটিয়ে যায়। ভয়ে তার হাত কেঁপে উঠছে। বুক অচেনা রকম চাপা অনুভূতিতে ভারাক্রান্ত। ঠিক তখনই মহিবুল শেখ হঠাৎ আয়নের সামনে এসে দাঁড়ালেন। কণ্ঠে বজ্রকণ্ঠের তীব্রতা, বেয়াদব ছেলে, তোমার লাজ লজ্জা বলতে কিছু নেই? কোথা থেকে হুট করে এসে আমার মেয়ের উপর ঝাঁপিয়ে পড়লে? ভাইজান, আপনি কিছু বলবেন না? জাহিদ শেখ একবার চশমার ফাঁক দিয়ে তাকালেন, তারপর নির্বিকার ভঙ্গিতে সোফায় ফিরে বসলেন। তিনি জানেন যাই বলুক তার অবাধ্য ছেলে কারো কথাই শুনবে না। তাই চুপ থাকা বুদ্ধিমানের কাজ। আদিলের কাঁধে ভর দিয়ে অয়ন কষ্টকর হলেও উঠে দাঁড়ালো। ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ মিশ্রিত হাসি ফুটিয়ে সে বলল, মাননীয় শ্বশুরাব্বা, যেখানে আমার বংশের ধাতে লজ্জা নামক কোনো বস্তু নেই, সেখানে আমার আবার লজ্জা আসবে কোথা থেকে শুনি? আর আমি আপনার মেয়ের উপর আমি ঝাঁপিয়ে পড়িনি। আপনার মেয়েই তো বলেছিল, আসো জান, আসো আমার কিউট ঠোঁটে একটা চুমু দিয়ে যাও।
আমি জাস্ট আপনার মেয়ের কথা রেখেছি। আর আপনার ভাইজান কি বলবে শুনি? আমি তো কোনোদিন নিজের বাপের কথাই অনুসরণ করিনি, তাহলে আপনার ভাইয়ের কথাই কি সুখে শুনবো বলেন তো? কথা শেষ করে সে ধীরে ধীরে আহির দিকে এগোলো। আহির ভয়ঙ্কর মুখ, কাঁপতে থাকা দেহ সবই তার নজরে। অয়ন তার ভয়ে ভরা চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনার মেয়ে থেকে শুরু করে আপনার পুরো গোষ্ঠীর লোকের কথাও শুনতে রাজি, যদি আপনি আপনার এই চমচমকে আমার হাতে তুলে দেন। মনে রাখবেন, জামাই কিন্তু খাসা মাল, এখনো পর্যন্ত কোনো বেডির চোখের দিকে তাকায়ওনি। সে এতটাই দয়াল যে। অয়ন বাকি কথা শেষ হওয়ার আগেই আদিল তার মুখ চেপে ধরে এবং ফিসফিস করে, ভাই তোর মুখটা একটু অফ রাখ, ভুলে যাচ্ছিস কেন আমরা এখন শেখ মঞ্জিলে উপস্থিত? সো হোয়াট, তোর কি মনে হয় আমি তোর বাপকে দেখে ভয় পাই? নো নো। সামনে তাকিয়ে মহিবুল শেখকে দেখা মাত্র অয়ন তোতলাতে তোতলাতে আওড়ায়, আব্বা, তোমার ছেলে এতগুলো বছর পর দেশে এসেছে, তার জন্য এক গ্লাস বিষ দাও তো। ও নো, শরবত দাও। সে উল্টো হয়ে হাঁটতে থাকে আর বিড়বিড় করে, আদিল, আমি কিন্তু এমনি এমনি চলে যাচ্ছি, আবার কেউ যেন এটা না ভাবে তাকে দেখে আমি ভয় পেয়ে চলে যাচ্ছি। আর এই লেডি রুমে দেখা করিস, তোর জন্য চমচম এনেছি।